হ্যালো ফ্রেম, হোপফুলি তোমরা সবাই ভালো আছো এবং অন্যান্য দিনের মতো ফিজিক্যাল এবং মেন্টাল রেডি আছো যে আরেকটি নতুন ক্লাস করার জন্য। সো আমরাও সেমভাবে প্রতিদিনের মতো আজকে চলে এসেছি পুরোপুরি কমপ্লিটলি প্রিপারেশন নিয়ে যে তোমাদেরকে আরেকটি এনার্জেটিক, ইনফরমেটিভ এবং নলেজেবল ক্লাস দেওয়ার জন্য। সো ফ্রেন্ড, আশা করবো তোমরা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখছো, পাশাপাশি এখনের আপকামিং ক্লাসগুলো সবাই দেখবে। সো ফ্রেন্ড, তোমরা জানো যে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর থেকে কিন্তু লাস্ট 6টি ক্লাস দিয়ে দিয়েছি এবং আশা করবো তোমরা সেই 6টি ক্লাস দেখেছো। আর যদি কেউ মিস করে থাকো, উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে দেখতে পাবে। তাছাড়া ফ্রেন্ড, আমাদের চ্যানেলের মধ্যে প্লে লিস্ট আছে, সেখান থেকে পেয়ে যাবে। সো ফ্রেন্ড, চলো তাহলে আজকে ক্লাস শুরু করা যাক। তার সাথে সবাইকে নমস্কার এবং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্রিয়েটিভ ফর এক্সাম। সো ফ্রেন্ড, আমাদের এই ক্লাসটি তাদের জন্য হেল্পফুল যারা টিআরবিটি এবং জেআরবিটির জন্য প্রিপারেশন নিচ্ছ। পাশাপাশি তোমরা যেসব এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, যদি সেসব এক্সামে কনস্টিটিউশন থেকে কোয়েশ্চেন আসে, তাহলে অবশ্যই আমাদের এই ক্লাসটি তারাও দেখতে পারবে। তো তোমাদের মধ্যে এখনও যারা লাইক এবং শেয়ার করুন, অবশ্যই করে নাও যে ফ্রেন্ড, কারণ মিডল অফ দ্য ক্লাস, যে ক্লাসের মিডলে কিন্তু সময় পাবে না যে সেসব কিছু করার জন্য। তো চাইবে যে ক্লাসের প্রথমে এসে যে ক্লাসের ফিসটি দিয়ে নিতে। আমরা তো ক্লাসের ফিস হিসাবে তোমাদের থেকে শুধু লাইক এবং শেয়ারই এক্সপেক্ট করি, আর কিছু কি তোমাদেরকে বলছি দিতে? তো সেটা তো তোমরা সবাই দিতে পারো ফ্রেন্ড, না? তো অবশ্যই তোমরা যারা আমাদের সাথে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নেবে যদি এরকম ক্লাস মিস না করতে চাও। তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম লেটস ক্রিয়েটিভ ফর এক্সাম। সেখানে জয়েন হয়ে আমাদের ক্লাসের সকল আপডেট, নোটিফিকেশন সব কিছু সেখানে পেয়ে যাবে। আমরা সেখানে সব কিছু ক্লাসের আগেই শেয়ার করে থাকি। তোমরা অনেকেই বলছিলে যে স্যার ক্লাসের টাইম টেবিলটি বলুন। তো আমরা ফ্রেন্ডস যারা জানো না তাদেরকে বলছি যে আমরা সব কিছু আমাদের টেলিগ্রামের জন্য শেয়ার করি, তোমরা সেখানে জয়েন হতে পারো তো সেসব কিছু আপডেটের জন্য। তো চলো তাহলে ফ্রেন্ড, শুরু করা যাক আজকে ক্লাস। শুরু করার পূর্বে তোমাদেরকে জানিয়ে রাখছি প্রত্যেক দিনের মতো তোমরা অবশ্যই যে প্রত্যেকটা কোয়েশ্চেনে পার্টিসিপেট করবে। লাইভ চ্যাট বক্স সেখানে তোমাদের জন্য ওপেন রাখা হয়, তোমরা সেখানে পার্টিসিপেট করবে। আর যারা অফলাইন দেখবে তারা কমেন্ট করে অবশ্যই পার্টিসিপেট করবে। সো ফ্রেন্ড, আজকে আমাদের টপিক যে সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অফ অ্যান্ড ইটস প্রিয়াম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড ইটস প্রিয়াম্বল। দ্যাট মিনস তোমাদের মধ্যে অনেকে প্রশ্ন থাকতে পারে, স্যার হোয়াট ইজ প্রিয়াম্বল, যে প্রিয়াম্বল বলতে কী বুঝি? সো ফ্রেন্ড, আমরা জানি যে কনস্টিটিউশনকে বলা হয় কিন্তু মিরর অফ ইন্ডিয়া, যে আমাদের কনস্টিটিউশনের মধ্যে আমাদের কমপ্লিট ইন্ডিয়া রিফ্লেক্ট করে কিন্তু। সো সেক্ষেত্রে আমরা প্রিয়াম্বল, সেক্ষেত্রে কতগুলো গাইডলাইন লেখা আছে যে জাতির জন্য, লোকেদের জন্য। পাশাপাশি সংবিধানের নীতিগুলো আছে, যে সংবিধান কী কী ফলো করে, কী করছে, কোথা থেকে আসছে। পাশাপাশি সোর্স কী, যে সংবিধান দিয়ে আমরা জানি যে ইন্ডিয়ান কনস্টিটিউশন সবচেয়ে ওয়ার্ল্ড লংগেস্ট রিটেন কনস্টিটিউশন। তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশন যে বানানো হয়েছিল সেটা কোথা থেকে এনে ফর্ম করা হয়েছিল। তো সেসব কিছু তার মধ্যে রিফ্লেক্ট করে, তার পাশাপাশি মানুষের আশা এবং আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে সেই কনস্টিটিউশনের মধ্যে। তো আমাদের আজকের পার্ট সেটার উপরেই, যে সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড ইটস প্রিয়াম্বল। তো কোথা থেকে সেসব কিছু নেওয়া হয়েছে, কীভাবে স্টার্ট হয়েছে, কীভাবে শুরু হয়েছে, আমরা তার আগেও একটি ক্লাস করেছিলাম, যে তোমরা আশা করি সেগুলোও দেখেছো। কনস্টিটিউশন ক্লাসগুলো, গণপরিষদের উপর লাস্ট 2-3টি ক্লাস করেছি, তোমরা আশা করি সেই ক্লাসটি দেখেছো। আর যদিও আমাদের প্রথম ক্লাসটি দেখে থাকো তাহলে আশা করি এই ক্লাসটি বুঝতে পারবে। তো চলো তাহলে করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, ভারতীয় সংবিধান প্রস্তাবনার ধারণাটি গ্রহণ করেছে। যে ভারতীয় সংবিধান প্রস্তাবনার সেই ধারণাটি, দ্যাটস মিন প্রিয়াম্বল, সেই ধারণাটি কোথা থেকে গ্রহণ করেছে? তোমরা সবাই আনসার করে দিয়েছো। দ্যাট ইজ সঠিক উত্তরটি কী হবে? ইয়েস, তোমরা সবাই রাইট, যে অনেকে রাইট করেছো যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার সেই ধারণাটি গ্রহণ করেছে যে মার্কিন সংবিধান থেকে। ইয়েস ফ্রেন্ড, তো আমাদের অপশন ডি হবে সঠিক উত্তর, যে মার্কিন সংবিধান থেকেই সেই প্রস্তাবনার ধারণাটি গ্রহণ করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 2, 26 জানুয়ারি 1950 ভারতীয় সাধারণতন্ত্রের সঠিক সাংবিধানিক বর্ণনা কী ছিল? নিচের কোনটি সঠিক উত্তর হবে? যে 26 জানুয়ারি 1950 সেটি দেওয়া হয়েছিল ভারতীয় সাধারণতন্ত্রের সঠিক সাংবিধানিক বর্ণনা। একটি গণতান্ত্রিক সাধারণতন্ত্র, অপশন বি একটি সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র, অপশন সি একটি সার্বভৌম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হবে, তোমরা সবাই জানো সেটি। তো আমাদের সঠিক উত্তরটি হবে যে একটি, দ্যাট ইজ অপশন বি, যে একটি সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র। একটি সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র সেটি দেওয়া হয়েছিল যে 26 জানুয়ারি 1950 ভারতীয় সাধারণতন্ত্রের সঠিক সাংবিধানিক বর্ণনা দিয়েছিল তখন সমস্যাটা, একটি সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র। অনেকে হয়তো বলতে পারে যে স্যার অপশন সি হবে, যে একটি সার্বভৌম দমননিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র। সো ফ্রেন্ড, সেটি দেয়নি। তো 26 জানুয়ারি 1950 সেটি দেওয়া হয়েছিল যে অপশন বি, একটি সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 3,
সো আজকের কোয়েশনগুলো কিন্তু একটু টাফ থাকবে। অনেকেই বলছিল যে গতকালকের বা অন্যান্য ক্লাসগুলোতে স্যার কোয়েশনগুলো খুবই ইজি, তো আজকের কোয়েশনগুলো কিন্তু একটু টাফ থাকবে। তোমরা অবশ্যই ভালো করে পড়ে বুঝে শুনে তারপরে অ্যান্সার করবে। সো ফ্রেন্ড, কোয়েশন নাম্বার 3 সঠিক উত্তরটি কী হবে? অর্থনৈতিক ন্যায়। অর্থনৈতিক ন্যায়কে সংবিধানে কোন অংশে প্রাথমিক লক্ষ্যগুলোর মধ্যে একটি হিসাবে চিহ্নিত করা হয়েছে? যে অর্থনৈতিক ন্যায়কে সংবিধানে কোন অংশের যে প্রাথমিক লক্ষ্যগুলির মধ্যে একটি হিসাবে চিহ্নিত করা হয়েছিল? তো অপশনে সংবিধানে প্রস্তাবনা ও মৌলিক অধিকার, অপশন বি সংবিধানে প্রস্তাবনা এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ, অপশন সি মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ। তো আমাদের সঠিক উত্তরটি কোনটি হবে? কোয়েশ্চন নাম্বার 3, যে অর্থনৈতিক ন্যায়কে সংবিধানের কোন অংশের প্রাথমিক লক্ষ্যগুলির মধ্যে একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে? সো সঠিক উত্তরটি হবে, অনেকে আনসার করেছে, দ্যাট ইজ সংবিধানের প্রস্তাবনা এবং রাষ্ট্র পরিচালনার। ইয়েস, সংবিধানের প্রস্তাবনা এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ। সেক্ষেত্রে কখনো যে অপশন এ এবং সি হবে না ফ্রেন্ড, তো মনে রাখবে যে অপশন বি সঠিক উত্তরটি হবে, যে সংবিধানের প্রস্তাবনা এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ। নেক্সট কোয়েশন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছিল? ইয়েস, কোয়েশন নাম্বার 4, ভারতীয় সংবিধানের সেই প্রস্তাবনাটি এখন পর্যন্ত কতবার সংশোধিত হয়েছিল সেটা তোমরা জানো, যে এখন পর্যন্ত কতবার ভারতের সেই সংবিধানের প্রস্তাবনাটি সংশোধিত হয়েছিল। সো কতবার হয়েছিল সেটা যাতে কেউ মিস না করো, কেউ বলবে না যে স্যার 2বার হয়েছিল, 3বার হয়েছিল, 1বার হয়েছিল। তো কোনটি হবে? যে আমাদের সঠিক উত্তর হবে যে 1বার হয়েছিল। এখন পর্যন্ত কিন্তু ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি মাত্র 1বার সংশোধিত হয়েছিল। ইয়েস, 1বার সংশোধিত হয়েছিল, সেটি হয়েছিল 1976। ইয়েস, 1976-এ 42তম সংশোধন দ্বারা, 42তম সংবিধান সংশোধন দ্বারা সেটি করা হয়েছিল। এবং তার মধ্যে তখন সময় অ্যাড করা হয়েছিল কিটা, যে সার্বভৌম সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র, সেসব সেসবগুলো অ্যাড করা হয়েছিল তখন সময়। এছাড়া পরবর্তীকালে ঐক্য এবং সংহতি, সেই শব্দ দুটিকেও তারা অ্যাড করা হয়েছিল। তো মনে রাখবে যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এখন পর্যন্ত একবারই করা হয়েছিল, এবং সেটি করা হয়েছিল 1976-এ 42তম সংবিধান সংশোধন দ্বারা। নেক্সট কোয়েশন নাম্বার 5, সার্বভৌম শব্দটির অর্থ কী? ইয়েস, তো এখন কোয়েশন নাম্বার 5, যে সার্বভৌম শব্দটির অর্থ কী সেটি সঠিক উত্তরটি কী হবে যে ফ্রেন্ড? সো দ্যাট মিন্স কি? দ্যাট মিন্স যে সভরেন সেই সো ফ্রেন্ড, যে সার্বভৌম শব্দটির অর্থ কী, সেটির অর্থ বলতে কি বুঝো? আমরা জানি যে 1976 42তম সংবিধান সংশোধনের পর কিন্তু ভারতে সেগুলা দ্য সভরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক সেগুলো অ্যাড করা হয়েছিল। তো সেক্ষেত্রে আমাদের সার্বভৌম শব্দটির অর্থ কী হবে? কোয়েশ্চন নাম্বার 5, সো দ্যাট ইজ দ্য বহি নিয়ন্ত্রণমুক্ত সম্পূর্ণভাবে। যে বহি নিয়ন্ত্রণমুক্ত সম্পূর্ণভাবে, সেই কথাটির অর্থ হলো যে বহি নিয়ন্ত্রণমুক্ত সম্পূর্ণভাবে। দ্যাট মিন্স সার্বভৌম শব্দটির অর্থ। নেক্সট কোয়েশন নাম্বার 6, ভারতীয় সংবিধান হলো, যে ভারতীয় সংবিধান কীরকম? যে কঠোর, নমনীয়, আংশিক কঠোর ও আংশিক নমনীয়। দ্যাট মিন্স স্ট্যাটিক আর ফ্লেক্সিবল, স্ট্যাটিক আর রিজিড, আর আংশিক কঠোর আর আংশিক নমনীয়। তার মধ্যে কোনটি হতে পারে? যাদের বেঙ্গলি বুঝতে সমস্যা হয়েছে ফ্রেন্ড, কঠোর ইংলিশ তো তোমরা জানো, দ্যাট মিন্স কি? স্ট্যাটিক, নমনীয় মিন্স ফ্লেক্সিবল। তো সেক্ষেত্রে ভারতীয় সংবিধান কীরকম হয়? কোয়েশ্চন নাম্বার 6, তো সেটা তোমরা জানো যে ভারতীয় সংবিধান কিন্তু আংশিক কঠোর ও আংশিক নমনীয়। তো আমাদের অপশন সি হবে সঠিক উত্তর, যে আংশিক কঠোর ও আংশিক নমনীয়। ইয়েস, তোমরা সবাই আনসার করেছো, দ্যাট ইজ সঠিক উত্তরটি। কোয়েশ্চন নাম্বার 7, ভারতীয় সংবিধানে কী ধরনের রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে? যে ভারতীয় সংবিধানে কী ধরনের রাষ্ট্রের গঠনের কথা বলা হয়েছিল? যে আধা যুক্তরাষ্ট্রীয়, কেন্দ্রীয় এবং কোনোটি নয়। কোয়েশ্চন নাম্বার 7-এর সঠিক উত্তরটি কী হবে? যে ভারতীয় সংবিধানে কী ধরনের রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছিল? তো সঠিক উত্তরটি কী হবে? বলো রাইট আনসার দাও, যে সঠিক উত্তরটি কী হবে সেটার আনসার যাতে সবাই মিস না করো। ইউ আর সিটিজেন অফ ইন্ডিয়া। তো আমাদের কিছু অ্যাকচুয়ালি ফ্রেন্ড নট সিটিজেন অফ ইন্ডিয়া, অ্যাকচুয়ালি সবার আমাদের জানা থাকা দরকার। কনস্টিটিউশনে অনেকগুলো পার্ট আছে, সবার জানা থাকা দরকার সেগুলো। আর এজ এ এডুকেটেড পার্সন হিসেবে আমরা সবাই তো অবশ্যই জানতে হবে সেগুলো। তো কোয়েশ্চন নাম্বার 7 সঠিক উত্তরটি কী হবে? যে ভারতের সংবিধানে কী ধরনের রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছিল? ইয়েস,
যারা অপশন এ, বি এবং সি আনসার করেছো দ্যাট মিনস কোনোটি হবে না কিন্তু, তাহলে আমাদের অপশন ডি। তাহলে সঠিক উত্তরটি কী হবে? তাহলে সঠিক উত্তরটি কী হবে যে ফ্রেন্ড, যে ভারতের সংবিধানে ভারতকে কী ধরনের রাষ্ট্র বলে ঘোষণা করা হয়েছিল? ইয়েস। তো দ্যাট মিনস যারা জানো অথবা জানো না দেখে নাও, দ্যাট মিনস কি, দ্য সেকুলার, ভারতকে একটি সেকুলার রাষ্ট্র হিসেবে গঠনের কথা বলা হয়েছিল। কি রাষ্ট্র? দ্য সেকুলার, দ্য সেকুলার রাষ্ট্র হিসেবে গঠনের কথা বলা হয়েছিল। দ্যাট মিনস ধর্মনিরপেক্ষ। এখন ধর্মনিরপেক্ষ বলতে তো সবাই বুঝে, ধর্মনিরপেক্ষ কথাটি অর্থ কী? তো তার দ্যাট মিনস যে ভারত কোনো রাষ্ট্রীয় ধর্ম থাকবে না, কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই এবং রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবেন না। তো জানো যে আমাদের ইন্ডিয়ার মধ্যে কোনো রাষ্ট্রীয় ধর্ম বলে কিছু নেই এবং ইন্ডিয়া কোনো বিশেষ ধর্মের প্রতি কিন্তু পক্ষপাতিত্ব দেখায় না, যে সাপোর্ট করে না সেরকম কোনো কিছু। তো আমাদের কোয়েশ্চন নাম্বার সঠিক উত্তরটি হবে যে অপশন ডি, দ্যাট মিনস সেকুলার, ধর্মনিরপেক্ষ। নেক্সট কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 8, যে ভারতের সংবিধান নিম্নলিখিত কোন পদটির কোনো উল্লেখ পাওয়া যায় না? পদ। তো ভারতের সংবিধান নিম্নলিখিত কোন পদ সেটির উল্লেখ পাওয়া যায় না? দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন। যে রাজ্যসভার উপসভাপতি, লোকসভায় উপাধ্যক্ষ, বিধানসভার উপাধ্যক্ষ এবং অপশন ডি যে উপপ্রধানমন্ত্রী। তো আমাদের সঠিক উত্তরটি কী হবে? তো দ্যাট মিনস তোমরা জানো যে ভারতের সংবিধানে কিন্তু উপপ্রধানমন্ত্রীর কোনো সংবিধানে সেরকম কোনো মেনশন করা নেই যে উপপ্রধানমন্ত্রী থাকবে। যে ভারতের সংবিধান নিম্নলিখিত কোন পদটির কোনো উল্লেখ নেই, দ্যাট মিনস উপপ্রধানমন্ত্রীর পদটি কিন্তু উল্লেখ নেই। তোমরা জানো যে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে? তাহলে তো বলো দেখি, যে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? সো ভারতে কেউ উপপ্রধানমন্ত্রী থাকতে পারে কি না? বলো দেখি যে ভারতের প্রথম কে উপপ্রধানমন্ত্রী ছিলেন? দ্যাট ইজ ইয়েস, তোমরা জানো যে সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন কিন্তু ভারতের প্রধান উপপ্রধানমন্ত্রী। বাট কিন্তু সংবিধানে কিন্তু সেরকমভাবে কোনো কিছু বলা নেই যে ভারতে একজন উপপ্রধানমন্ত্রী থাকতে হবে। সো ফ্রেন্ড, আমাদের কোয়েশ্চন নাম্বার এটা সঠিক উত্তরটি হবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চন, ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি হলো, যে ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি কীরকম? যে গণতান্ত্রিক, একনায়কতান্ত্রিক, সামরিক এবং এগুলির কোনোটিই নয়। তো ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি কীরকম? তোমরা অবশ্যই বলবে যে আমাদের কোয়েশ্চন লেভেলগুলো কীরকম ফ্রেন্ড, আমাদের কোয়েশ্চন লেভেলগুলো কি তোমাদের এক্সাম রিলেটেড অ্যাপ্রোপ্রিয়েট আছে কি নাই। আশা করবো যারা স্টাডি করছো তারা অবশ্যই বুঝবে যে কোয়েশ্চনগুলো কতটা ইম্পর্টেন্ট। সো ফ্রেন্ড, যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই যারা এখন মতো লাইক করে দেখো, অনলাইন তো অনেকেই আছো বাট লাইক করে যাও না তোমরা। তো ফ্রেন্ড অবশ্যই করবে, যদি আমাদের ক্লাস এরকম ইনিশিয়েটিভ ভালো লাগে থাকে অবশ্যই করবে। তোমাদের লাইক কমেন্ট করে আমাদেরকে মোটিভেট করবে যাতে আমরা এরকম ক্লাস নিয়ে আসতে পারি। সো ফ্রেন্ড, কোয়েশ্চন নাম্বার 9 সঠিক উত্তরটি কী হবে? সো দ্যাট ইজ, ভারত জানি একটি আমরা ডেমোক্রেটিক কান্ট্রি, দ্যাট মিনস গণতান্ত্রিক। ভারত কিন্তু কখনো একনায়কতান্ত্রিক কান্ট্রি নয় বা সামরিক। তো ভারত হলো একটি যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি হলো গণতান্ত্রিক। নেক্সট কোয়েশ্চন, সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্য কোন দেশ থেকে গৃহীত হয়েছে? যে সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্য সেটি কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? আমেরিকা, রাশিয়া এবং ফ্রান্স। তো আমাদের সঠিক উত্তরটি কী হবে? আমরা বলেছিলাম যে আজকে আমাদের টপিক কি, সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড ইটস প্রিয়াম্বল। ইয়েস। তো অবভিয়াসলি আমাদের এই টপিকটি কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট সংবিধানের পার্ট থেকে কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট। তো সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কোয়েশ্চন নাম্বার 10, তো আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, সেটি নেওয়া হয়েছিল কিন্তু রাশিয়া থেকে। কোথা থেকে নেওয়া হয়েছিল? রাশিয়া থেকে কিন্তু মৌলিক কর্তব্য সেটি নেওয়া হয়েছিল। বাট আমেরিকা থেকে বা ফ্রান্স থেকে কী নিয়েছে সেটাও আমরা কোয়েশ্চন করবো অবশ্যই, তোমরা সেগুলোও দেখবে। বাট আমাদের এখানে সঠিক উত্তরটি হচ্ছে সংবিধানে মৌলিক কর্তব্য নেওয়া হয়েছিল রাশিয়া থেকে। দ্যাট মিনস যে ফান্ডামেন্টাল ডিউটিস তখন সময় ইউএসআর থেকে সেটি নেওয়া হয়েছিল। ইয়েস, যেটাকে আমরা বলি এখন রাশিয়া। সো নেক্সট কোয়েশ্চন, প্রস্তাবনা উল্লেখিত আমরা শব্দের অর্থ কী? যে প্রস্তাবনা উল্লেখিত আমরা শব্দের অর্থটি কী হবে? আমরা যখন কনস্টিটিউশন বা প্রিয়াম্বল দেখতে পাই সেখানে আমরা লেখা আছে উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া বা আমরা ভারতের জনগণ, সেক্ষেত্রে আমরা শব্দের অর্থটি কী বোঝানো হয়? যে প্রস্তাবনা উল্লেখিত আমরা শব্দের অর্থটি কী? যে ভারতীয় সরকার, সুপ্রিম কোর্ট, ভারতীয় পার্লামেন্ট, ভারতীয় জনগণ। তো এইসব কোয়েশনগুলো কিন্তু কারোর যাতে ভুল না হয়, চাইব যে এইসব কোয়েশনগুলো কিন্তু কারোর যাতে ভুল না হয়। সো ফ্রেন্ড, উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া আর আমরা শব্দের অর্থ কী? যে ভারতীয় জনগণ, সেক্ষেত্রে কিন্তু বোঝায় যে আমরা ভারতীয় জনগণ। নেক্সট কোয়েশন, ভারতীয় সংবিধানে উল্লেখিত সৌভ্রাতৃত্ব
এর অর্থ হলো কি? যে ভারতীয় সংবিধানে উল্লেখিত সৌভ্রাতৃত্ব এর অর্থ কি? কোয়েশ্চেন নাম্বার 12। সো আমাদের সঠিক উত্তরটি তোমরা সবাই জানো, সেটি রাইট আনসার হবে যে ভালোবাসা ও স্নেহ। যে সেই সৌভ্রাতৃত্ব কথার অর্থ কি? যে ভালোবাসা ও স্নেহ বোঝায় সৌভ্রাতৃত্ব। কোয়েশ্চেন নাম্বার 13, যে ভারতীয় সংবিধানে কতগুলি তফসিলি রয়েছে? যে ভারতীয় সংবিধানে কতগুলি তফসিলি রয়েছিল প্রথমে? 9টি, 10টি, 11টি এবং 12টি। কতগুলো রয়েছিল তফসিলি? সো ভারতীয় সংবিধানে কতগুলি তফসিলি রয়েছে এখন? কোয়েশ্চেন নাম্বার 13, দ্যাট ইজ 12টি। ইয়েস, তোমরা সবাই জানো কয়টি রয়েছে? যে 12টি রয়েছে কিন্তু। সো দ্যাট মিনস শিডিউল, কিন্তু আমরা যেটাকে শিডিউল নামে জানি ইংলিশে, প্রথমে ছিল কিন্তু 8টি, বাট এখন বর্তমানে রয়েছে কয়টি? যে 12টি। সেমভাবে পার্ট রয়েছিল প্রথমে যে 22টি, বাট এখন রয়েছে কিন্তু 25টি। এবং আর্টিকেলের কথা যদি বলি, প্রথমে ছিল ইনিশিয়াল লেভেলে 395। নেক্সট কোয়েশ্চন নাম্বার 14, ভারতীয় সংবিধানে খসড়া কমিটির সামনে কে প্রস্তাবটি উত্থাপন করেন? যে ভারতীয় সংবিধানে খসড়া কমিটির সামনে যে কে সেই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন? কোয়েশ্চেন নাম্বার 14 সঠিক উত্তরটি কী হবে? বলো তাড়াতাড়ি দেখি। কোয়েশ্চেন নাম্বার 14 আমাদের সঠিক উত্তরটি কী হবে? সো সঠিক উত্তরটি হবে যে ইয়েস, সবাই আনসার করেছে। দ্যাট মিনস আমাদের প্রথম প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু সেই প্রস্তাবটি ভারতীয় সংবিধান খসড়া কমিটির সামনে সেটি উত্থাপন করেছিলেন। নেক্সট কোয়েশ্চন, ভারতীয় সংবিধানের চতুর্থ অংশে আলোচনা করে যে ভারতীয় সংবিধানের চতুর্থ অংশে কী নিয়ে আলোচনা করা হয়েছিল? আশা করি তোমরা সেই পার্টগুলো পড়েছিলে, যে 22টি পার্ট, বাট এখন 25টি পার্ট হয়েছে, সেগুলো পার্টগুলো পড়েছে সবাই। তো যদি সেই পার্টগুলোর সম্বন্ধে তোমাদের কনসেপ্ট থাকে, অবশ্যই বলতে পারবে যে ভারতীয় সংবিধানের চতুর্থ অংশে বা পার্ট 4-এ কী বলা হয়েছিল? কোয়েশ্চেন নাম্বার 15। সো ফ্রেন্ড, সঠিক উত্তরটি কি? অপশন সি, যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সম্পর্কে কিন্তু সেটার মধ্যে বলা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 15 সঠিক উত্তরটি হবে অপশন সি, যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সম্পর্কে ভারতীয় সংবিধানের চতুর্থ অংশে বলা হয়েছে। ফ্রেন্ড, নেক্সট কোয়েশ্চন, ভারতীয় সংবিধানে কতগুলো ধারা আছে? ভারতীয় সংবিধানে কতগুলো ধারা রয়েছিল তখন? দ্যাট মিনস আর্টিকেল। তো কোয়েশ্চেন নাম্বার 16 সঠিক উত্তরটি কি? তোমরা সবাই তাড়াতাড়ি করতে চাও, যেহেতু না হলে কিন্তু আমাদের ক্লাস অনেকটা লং হয়ে যাবে, যেহেতু আমরা অনেক সংখ্যক কোয়েশ্চেন নিয়ে আসছি, তোমরা জানো। একমাত্র তোমাদের কনভিনিয়েন্সে কিন্তু তোমরা অনেকেই বলছে যে স্যার একটু বেশি সংখ্যক কোয়েশ্চেন নিয়ে আসুন, যে ক্লাস যদি লং হয় তাতেও সমস্যা নেই। তো তোমাদের সেই কথা কিন্তু মাথায় রেখে আসছি। অবশ্য তারপরেও দেখো যে ফ্রেন্ড, অনেক সংখ্যক মানুষ ক্লাসের শেষে লাইক করতে ভুলে যাও। ফ্রেন্ড, অবশ্যই করবে তোমরা, যাতে আমরা এইভাবে ক্লাস নিয়ে আসতে পারি। তার জন্য তোমরা অবশ্যই তোমাদের লাইক কমেন্ট করে যাবে যে প্রত্যেকটা ক্লাসে। তো আমাদের সঠিক উত্তরটি কী হবে? কোয়েশ্চেন নাম্বার 16, ইয়েস, ভেরি গুড, অল 395। আমরা সেটা আগেও বলেছি যে 395টি ধারা আছে। নেক্সট কোয়েশ্চন, কিন্তু বর্তমানে কথা বলেনি, কিন্তু তখন সময়ের কথা বলা হয়েছে, যখন সংবিধান ফর্ম করা হয়েছিল, যখন বানানো হয়েছিল, তখন কিন্তু 395 আর্টিকেল ছিল। কোয়েশ্চেন নাম্বার 17, ভারতীয় সংবিধানের অন্তর্গত আইন প্রণয়নের অবশিষ্ট ক্ষমতা কার হাতে আছে? ভারতীয় সংবিধানের অন্তর্গত আইন প্রণয়নের অবশিষ্ট ক্ষমতা নিচের কার হাতে থাকে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ? সেই ক্ষেত্রে তোমরা কি বলো, কোনটি হতে পারে? যে সেই আইন প্রণয়নের ক্ষমতা কার হাতে থাকতে পারে? দ্যাট মিনস সংসদের হাতেই সেই ক্ষমতা থাকে। ফ্রেন্ড, যে আইন প্রণয়নের ক্ষমতা, সেক্ষেত্রে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হয় না, সংসদীয় আইন প্রণয়ন করে পরবর্তীকালে রাষ্ট্রপতির, তখন রাষ্ট্রপতি থেকে তখন পারমিশন নিয়ে নেয়, এবং যখন রাষ্ট্রপতি তার উপর সাইন করবে তখন সেটা আইনে পরিণত হয়। বাট আইন প্রণয়ন করে কিন্তু সংসদই প্রথম। তো নেক্সট কোয়েশ্চন নাম্বার 18, ভারতীয় সংবিধানে কতগুলি অধ্যায় আছে? তাহলে বলো দেখি, ভারতীয় সংবিধানে কতগুলি অধ্যায় আছে? কোয়েশ্চন নাম্বার 18, ভারতীয় সংবিধানে কতগুলি অধ্যায় আছে? ইয়েস, দ্যাট ইজ অপশনে 22। ভারতীয় সংবিধানে কতগুলি অধ্যায় আছে? 22। বাট বর্তমানে কয়টি আছে? বর্তমানে আছে যে 25টি। ইয়েস ফ্রেন্ড, বাট তখন সময় ভারতীয় সংবিধানে কিন্তু 22টি অধ্যায় ছিল। এবং যদি আমরা শিডিউলের কথা বলি, তখন ছিল 8টি, বাট এখন আছে 12টি। নেক্সট কোয়েশ্চন, তো এইসব কোয়েশ্চনগুলো তোমরা চাইবে যে আমাদের ক্লাসে শিখে নিতে। আশা করি যদি আমাদের প্রত্যেকটা ক্লাস দেখো, যখন আমরা কয়েকটা বার কিছুক্ষণ পরপর রিভাইজ করে নিয়ে আসবো কয়েকদিন পরপর, তখন এই কোয়েশ্চনগুলো তোমরা আর কখনো বলতে পারবে না। এগুলো না পড়ে তোমরা ইজিলি শিখতে পারবে। সো কোয়েশ্চন নাম্বার 19, সংবিধান অনুসারে ভারতবর্ষ হলো একটি কী রকম রাষ্ট্র? একটি ধর্মীয় রাষ্ট্র, একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, একটি
ধনতান্ত্রিক রাষ্ট্র একটি পুঁজিবাদী রাষ্ট্র। তো আমাদের সঠিক উত্তরটি কি? যে সংবিধান অনুসারে ভারতবর্ষ একটি, সেটা আগেও করেছি কোয়েশ্চন নাম্বার। সো ফ্রেন্ড, আমাদের সঠিক উত্তরটি হবে যে অপশন বি। তোমরা জানো যে ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ভারতের নির্দিষ্ট ধর্ম বলে কিছু নেই। এর অর্থ হলো যে ভারত কোনো ধর্ম নেই এবং রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের প্রতি কিন্তু পক্ষপাতিত্ব দেখাবে না। তো সেক্ষেত্রে আমাদের কোয়েশ্চন নাম্বার 19 সঠিক উত্তরটি হবে অপশন বি। তো যারা যারা এখন পর্যন্ত লাইক এবং শেয়ার করনি করে দাও। বলো তো দেখি কারা কারা লাইক এবং শেয়ার করেছো দেখি। তোমরা অনেকেই দেখো লাইভে আসছো অথচ করো না। তো কারা কারা করেছো দেখি তো, লাইভ এবং শেয়ার করেছো। শেয়ার তো করো না, বাট অনেকে দেখি লাইক তো করো বাট শেয়ার করো না। তো ফ্রেন্ড, শেয়ার করবে। তোমাদের পার্টিসিপেশন যত আমাদের ক্লাসে দেখতে পাবো, তত কিন্তু আমরা তার উপর বেস করে কিন্তু ক্লাসগুলো নিয়ে আসবো। তোমরা বলেছিলাম যে আগে দেখেছিলে যে আমরা অনেক সময় কিন্তু অনেক দিন আমরা ডেলি 4টি ক্লাসও করিয়েছি, বাট তখন সময় তোমাদের পার্টিসিপেশন তেমন সংখ্যক বেশি ছিল, তার জন্য আমরা করাতে পেরেছি। তো এখন সেভাবে পার্টিসিপেশন পাচ্ছি না, তার জন্য এইভাবে ক্লাসও কন্টিনিউ করতে পারছি না ফ্রেন্ড। তোমরা বোঝার চেষ্টা করবে। সো সেমভাবে যদি আগের মতো আবার দেখতে পাই, তো তাহলে অবভিয়াসলি শিওর আমরা নিয়ে আসবো সেম প্রিভিয়াস ক্লাসগুলো আবার কন্টিনিউ করতে চাইবো সেমভাবে আগের টাইমগুলোতে। তো অবশ্যই তার জন্য তোমরা করবে। আমরা বলেছিলাম যে ক্লাসগুলোর মধ্যে তোমাদের পার্টিসিপেশন বেশি সংখ্যক দেখতে পাবো, সেই ক্লাসগুলো কিন্তু বেশি করে করাবো, কারণ তোমরা সেই ক্লাসগুলো ইন্টারেস্টেড পাচ্ছ। আদারওয়াইজ আমরা যে ক্লাসগুলো তোমরা বেশি সংখ্যক মানুষ পছন্দ করছো না, সেই ক্লাসগুলো তো নিয়ে এসে লাভ নেই না ফ্রেন্ড। শুধু আমরা তো সময় নিয়ে আসছি, বাট অনেক সময় প্ল্যান করে প্রিপারেশন নিয়ে আসছি, অথচ তোমরা সেভাবে দেখছো না। তো কীভাবে বলো তো কন্টিনিউ করি সেসব ক্লাসগুলো আবার। তো তার জন্য তোমাদেরকে বলছি যে পার্টিসিপেশন যত পারবে বাড়াবে ক্লাসের মধ্যে, তাহলেই আমরা সেমভাবে কন্টিনিউ করতে পারবো। সো কোয়েশ্চেন নাম্বার 20, সংবিধানে কোন অংশে নাগরিকত্ব সম্পর্কে বিস্তারিত উল্লেখ আছে? যে প্রথম অংশে, দ্বিতীয় অংশে, তৃতীয় অংশে, সংবিধানের কোন অংশে সেটি আছে? আমরা শুধু ফ্রেন্ড ক্লাসের বিনিময়ে কিন্তু তোমাদের কাছ থেকে আর কিছু এক্সপেক্ট করছি না, শুধু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। তো তার বিনিময়ে কিন্তু আর তার থেকে বেশি কিছু চাইছি না। তো তোমাদের দেখো, আমরা তার বিনিময়ে কিন্তু আমরা শুধু একটা ক্লাস করাচ্ছি, তার পাশাপাশি সবগুলো শেয়ারও করছি তোমাদের সাথে। তোমরা সেগুলো পরবর্তীকালে রিভাইজও করতে পারবে। অলরেডি জানো যে আমাদের সাথে কিন্তু টেলিগ্রামে মোর দেন 3500 মানুষ আছে কিন্তু অলরেডি। সো কোয়েশ্চন নাম্বার 20 সঠিক উত্তরটি কী হবে? সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্পর্কে বিস্তারিত উল্লেখ আছে? কোয়েশ্চন নাম্বার 20, দ্যাট ইজ অপশন বি, যে দ্বিতীয় অংশে কিন্তু সংবিধানে নাগরিকত্ব সম্পর্কে উল্লেখিত আছে। কোয়েশ্চন নাম্বার 20 অপশন বি হবে। নেক্সট কোয়েশ্চন, কে ভারতীয় সংবিধানকে লয়ার্স প্যারাডাইস বলেছেন? যে নিচের কে ভারতীয় সংবিধানকে লয়ার্স প্যারাডাইস বলেছেন? কোয়েশ্চন নাম্বার 21। তো আমার সঠিক উত্তরটি কি? যে আইবর জেনিং কিন্তু ভারতীয় সংবিধানকে লয়ার প্যারাডাইস বলেছে। সেগুলো মনে রাখবে যে ইম্পর্টেন্ট কোটেশনগুলোও খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো থেকেও কোয়েশ্চন আসে অনেকটা। কোয়েশ্চন নাম্বার 22, সম্মিলিত জাতিপুঞ্জ ভারতীয় সংবিধানের সপ্তম তফসিলে ড্যাশ তালিকা রয়েছে? যে কয়টি তালিকায়, কোন তালিকায় রয়েছে? সম্মিলিত জাতিপুঞ্জ ভারতীয় সংবিধানের সপ্তম তফসিলে নিচে কোন তালিকায় রয়েছে? কেন্দ্রীয়, রাজ্য অথবা যুগ্ম তালিকায়? তো সঠিক উত্তরটি কী হবে? কোয়েশ্চন নাম্বার 22, দ্যাট ইজ অপশন এ, সেটি রয়েছে কিন্তু কেন্দ্রীয় তালিকায়। সেটি রয়েছে কোন তালিকায়? যে কেন্দ্রীয় তালিকায় সম্মিলিত জাতিপুঞ্জ সে ভারতীয় সংবিধানের সপ্তম তফসিলে কেন্দ্রীয় তালিকায় সেটি রয়েছে। নেক্সট কোয়েশ্চন, শ্রমিক সংগঠন কোন তালিকায় রয়েছে? যে শ্রমিক সংগঠনটি কোন তালিকায় রয়েছে? সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট? তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি কী হবে? কেন্দ্রীয়, রাজ্য, যুগ্ম। সঠিক উত্তরটি হবে সেটি যুগ্ম তালিকায় রয়েছে, দ্যাট মিনস কনকারেন্ট লিস্ট। তো সেক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সবাই রয়েছে সেটির মধ্যে। যে শ্রমিক সংগঠন কোন তালিকায় রয়েছে, যেমন তার ক্ষেত্রে রেসপন্সিবিলিটি কেন্দ্রেরও আছে, পাশাপাশি রাজ্যেরও আছে, দ্যাট মিনস তো আমাদের অপশন সি হবে যে রাইট আনসার, যুগ্ম তালিকায়। নেক্সট কোয়েশ্চন, ভারতীয় সংবিধান কতগুলো শব্দ দ্বারা গঠিত হয়েছে? বলো দেখি তাহলে। কোয়েশ্চন নাম্বার 24, ভারতের সংবিধান কতগুলো শব্দ দ্বারা গঠিত হয়েছে? কোয়েশ্চন নাম্বার 24। সোফেন, আমাদের সঠিক উত্তরটি হবে যে কি হবে সেটি? 80,000, 80,000 যে ওয়ার্ড নিয়ে কিন্তু ভারতীয় সংবিধানটি গঠিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান হলো? সেটা তোমরা সবাই জানো যে বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান
সেটা তো সবাই চোখ বুঝে আনসার করতে পারবে যে কোনটি হবে। স্যার সেটা আমরা জানি, বলতে হয় না। তো আমিও বলবো না অপশন, তোমরা করে নিও। কী হবে? সো ফ্রেন্ড, সঠিক উত্তরটি আমাদের ভারতের সংবিধান। ইয়েস, ভেরি গুড, যে আমাদের ভারতের সংবিধান ওয়ার্ল্ড লার্জেস্ট রিটেন কনস্টিটিউশন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 26। ভারতের মূল সংবিধানটি প্রকাশিত হয়েছিল, ভারতের মূল সংবিধানটি প্রকাশিত হয়েছিল কোথায়? দিল্লিতে, দেরাদুনে, শ্রীনগরে। কোথায় হয়েছিল ভারতের মূল সংবিধানটি? কোয়েশ্চন নাম্বার 26। তো অনেকে বলতে পারে স্যার দিল্লিতে হবে, যেহেতু আমাদের ক্যাপিটাল দিল্লি, তো সেহেতু দিল্লিতে হতে পারে। সো ফ্রেন্ড, দিল্লি কিন্তু হবে না। আমাদের সঠিক উত্তরটি হবে দেরাদুনে কিন্তু প্রকাশিত হয়েছিল। ভারতীয় সংবিধানটি প্রকাশিত হয়েছিল দেরাদুনেই। নেক্সট কোয়েশ্চন নাম্বার 27। দেশের সর্বোচ্চ আইন কোনটি? দেশের সর্বোচ্চ আইন কোনটি? ভারতীয় দণ্ডবিধি, ভারতীয় সংবিধান, দেওয়ানি কার্যপ্রণালী সংহিতা। নিচে কোনটি হবে ভারতের সর্বোচ্চ আইন? তো ভারতের সর্বোচ্চ আইন নিচে কোনটি হবে? সো দ্যাট ইজ যে অপশন বি, ভারতীয় সংবিধান। ভারতীয় সংবিধান হলো ভারতের সর্বোচ্চ আইন। তো আমাদের কোয়েশ্চন নাম্বার 27 সঠিক উত্তরটি অপশন বি। তো ফ্রেন্ড, এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের জন্য লাস্ট 27 কোয়েশ্চন নিয়ে আসলাম। তো অবশ্যই বলবে যে আউট অফ 27 তোমরা কত পেলে, কত পেলে। যদি কেউ মোর দেন 20 পেয়ে থাকো বা 20 থেকে 25, তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশন খুব ভালো আছে। আদারওয়াইজ যারা 20 নিচে পেয়েছো তাদের কিন্তু আর একটু কষ্ট করে প্রিপারেশন আর একটু ভালো করতে হবে। তো চাইবে যে আমরা দেখো যে সকালে এবং রাত্রে দিচ্ছি না ক্লাস, দ্যাট মিনস তার জন্য দিচ্ছি না। আমরা চাই যে সকাল এবং রাতে তোমরা নিজের সেই সময়টা নিজে স্টাডি করতে পারো, সেলফ স্টাডি করতে পারো। কারণ শুধু ক্লাস দেখলে হবে না যে ফ্রেন্ড, পাশাপাশি সেলফ স্টাডিও কিন্তু দরকার আছে। তো তার জন্য আমরা সেই সময়গুলো দিচ্ছি। কারণ তোমরা দুপুরে এবং বিকাল দিকে তো অনেকটা ফ্রি থাকো, কারণ লকডাউন যেহেতু চলছে, ফ্রি থাকো। তো সেক্ষেত্রে তোমাদের যদি ক্লাস নিয়ে আসি তাহলে তোমরাও পার্টিসিপেট করতে পারছো সেই ক্লাসগুলোতে, তোমাদের জন্য কনভিনিয়েন্স হচ্ছে, ইজি হচ্ছে। তো তার জন্য সকালের টাইমটি এবং সন্ধ্যার টাইমটি ছেড়ে দিচ্ছি, যাতে তোমরা সেই সময় পার্টিসিপেট ক্লাসে নিজে বাড়ি থেকে নিজে পড়তে পারো। সো ফ্রেন্ড, তো অবশ্যই বলবে যে আমাদের ক্লাস কীরকম লাগলো। যদি আমাদের ক্লাস ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো যারা করোনি এখন পর্যন্ত। যদি এরকম ক্লাস তোমরা মিস না করতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। পাশাপাশি তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম লেটস ত্রিপুরা এক্সাম। সেখানে জয়েনে আমাদের ক্লাসের সকল আপডেট, পিডিএফ, নোটিফিকেশন সব কিছু সেখানে পেয়ে যাবে। আমরা আমাদের ক্লাস সেটের সকল প্রকার ইনফরমেশন সেখানে শেয়ার করে থাকি। তোমরা অনেকে বলছিল যে ক্লাসের টাইম টেবিল, সো অ্যাকচুয়ালি ক্লাসের টাইম টেবিল তো আমরা ফিক্স করতে পারছি না যখন, তো তার জন্য আমরা টেলিগ্রামে আগে থেকে ইনফর্ম করে দিচ্ছি সবাইকে। তো তোমরা সেখানে জয়েন হয়ে যাবে। সো ফ্যান, তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস থাক। অবশ্যই নেক্সট ক্লাসে আবার দেখা হবে। অ্যান্ড এন্ড অফ দ্য ক্লাস তোমাদের নিজেদের খেয়াল রাখবে, অ্যান্ড যতটা পারবে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবে, এবং পাশাপাশি নিজেকে যত পারবে এঙ্গেজ রাখতে চেষ্টা করবে। যখন নিজেকে বিজি রাখবে, এঙ্গেজ রাখবে কোনো অ্যাক্টিভিটির মধ্যে, তখন দেখবে যে নেগেটিভ থটসগুলো আসছে না। তো অবশ্যই ফ্রেন্ড সেসব কিছু করবে, কারণ এইসব পরিস্থিতি অনেক কিন্তু ডিপ্রেশনে চলে যাও। তো তার জন্য আমরা প্রত্যেকটা ক্লাসে সেমভাবে বলি যে তোমাদেরকে মোটিভেট করার জন্য। পাশাপাশি তোমাদের স্টাডিটাকে কিন্তু কখনো মিস করবে না বা স্টপ করবে না। যেহেতু আমাদের এক্সাম দিতে হবে, আজ দো বা 2 মাস পরেই দো, বা দিতে তো হবে যেহেতু, তো তাহলে স্টাডিটা কন্টিনিউ রাখবে। সেই ক্ষেত্রে তোমাদের টাইমটা কিন্তু রাইট ওয়ে ইউজ করা হবে ফ্রেন্ড। তো ফ্রেন্ড, তাহলে এই পর্যন্ত আজকে ক্লাস থাক। থ্যাংক ইউ যারা লাস্ট অবধি ছিলে, এবং নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। অ্যান্টিল দেন, বাই।